সো আমাদের আজকে ক্লাস হচ্ছে তোমার ইংলিশ লিটারেচারের উপরে প্রথম ক্লাস। অ্যান্ড আমরা আজকে ইংলিশ লিটারেচার বোঝার জন্য একদম ফান্ডামেন্টাল যে জিনিসগুলা ফিগার অফ স্পিচ ওগুলো পড়বো। তো আমি তোমাদেরকে যেটা ফার্স্ট ক্লাস ছিল, আমাদের ফার্স্ট লেকচার ছিল বাংলা লেকচার 1, সেখানে বলছিলাম শেষের দিকে যে তোমরা একটু দেখে নিও এই টপিকটা। তো যারা যারা দেখছো তারা খুব ইজিলি বুঝতে পারবে প্রত্যেকটা টপিক। আর এই টপিকটা শুধু যে তোমার এই টপিক হিসেবে এমসিকিউ আসে তা না, তুমি যেমন দেখবা যে ইএফটি যে পার্টটা ইংলিশ ফার্স্ট পেপার বিওপিতে প্রতি বছর ইএফটি থেকে কোশ্চেন হয়। তো এই যে আজকে ফিগার অফ স্পিচ বা লিটারি টার্মস বা ডিভাইস যদি তুমি বোঝো, তখন ওই যে পয়েমস এর জায়গা থেকে প্রত্যেকটা লাইনে কিভাবে একজন রাইটার পয়েমস গুলা লিখে বা সে যা বোঝাতে চায় সবকিছু অনেক ইজি মনে হবে। অর্থাৎ লিটারেচার বোঝার জন্য বা যে কোনো সাহিত্য পয়েমস কোনো কিছু বোঝার জন্য তোমাকে এই লিটারি ডিভাইস গুলা বুঝতে হয়, তাই না? যেমন দেখো আমরা যখন তুলনা করি, যেমন মনে করো যে জীবনের সাথে তুলনা করি অন্য অন্য কিছুকে, আবার মানুষের ড্রিমস স্বপ্নর সাথে তুলনা করি যে স্বপ্নহীন মানুষ একদমই পুরো অনুর্বর একটা ফিল্ডের মতো, তাই না? তো এই যে তুলনা করতেছি, আমি কিভাবে তুলনা করতেছি, আমি কোন ফর্মে তুলনা করতেছি। আবার বললাম যে হচ্ছে সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এখন এটা কিভাবে বলতে পারতেছি, কারণ সময় স্রোত দুটোই তো জড়, বা এটাকে দেখাই যায় না, অ্যাবস্ট্রাক্ট জিনিস। তো অপেক্ষা করা তো কোনো একটা ব্যক্তি বা কোনো একটা প্রাণী বা ওরকম কোনো কিছু করতে পারে, আল্লাহ তাদের মধ্যে সক্ষমতা দিচ্ছে, কিন্তু সময় বা স্রোত যে জিনিস তাদের তো অপেক্ষা করার মতো ওরকম গুণাবলী নাই বাস্তবিক। কিন্তু তাও আমরা সেন্টেন্সে এটা বলতেছি যে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। কিভাবে বলতেছি? তো এই যে জিনিসগুলা এগুলা কিন্তু তোমার এই লিটারি ডিভাইস বা লিটারি ফিগার অফ স্পিচের মধ্যে আমরা পড়বো। তো আমাকে একটু তোমরা বলো যে স্ক্রিন দেখতে পাচ্ছো কিনা। হ্যাঁ, বলো। জি ভাইয়া। ওকে, আর যদি আমার কথা শুনতে একটু লেট হয় বা আগে পরে হয় সেটাও জানাবা, কারণ আমি ওয়াইফাইতে ক্লাস নিতেছি। বাইরে অলরেডি বৃষ্টি হচ্ছে, সো অনেক সময় দেখা যায় নেটওয়ার্ক মাঝখানে বাফার করে, তার কারণে সাউন্ড পরে যায় আগে আসে, এরকম এলোমেলো হয়ে যায়। তো যদি কোনো ডিস্টার্ব করে আমাকে জানাবা বা চ্যাটে লিখবা। সো ফার্স্টেই দেখো যে লিটারি টার্মস বা ডিভাইসের মধ্যে কি কি আছে ইম্পর্টেন্ট যেগুলো, তার মধ্যে তোমার সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, অ্যালিটারেশন, অক্সিমরন, হাইপারবোল, হোমোনিমস, হোমোফোনস, অ্যাক্রোনিম, এবং এই প্রত্যেকটা থেকেই কিন্তু কম বেশি প্রশ্ন আসে। প্রতি বছরই এক একটা টপিক থেকে এক একটা এমসিকিউ দেওয়া হয় বিভিন্ন অ্যাডমিশন টেস্টে। যেমন তোমার সিমিলি থেকে জাহাঙ্গীরনগরে অলরেডি অনেকবার কোশ্চেন আসছে কয়েকটা বছর। মেটাফোর থেকে আসছে। ইনফ্যাক্ট ধরো এক একটা শিফটে এক একটা একটা শিফটে যদি তোমার সিমিলি আসে, আর একটা শিফটে আসে মেটাফোর, আরেকটাতে আসে ধরো অক্সিমোরন, এইভাবে করেই দেয়। তারপরে এই যে পার্সনিফিকেশন, সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, এখানকার সবগুলো ইম্পর্টেন্ট, এবং আমরা প্রত্যেকটারই ডিটেলস পড়বো। আরেকটা কথা তোমাদেরকে আমি শুরুতেই বলি, আমার এই লেকচার দেখার পরে এই জিনিসগুলো হয়তো তোমার কাছে অপরিচিত লাগতে পারে বা কঠিন মনে হইতে পারে, বাট লেকচার দেখার পরে তুমি এটা মানে এটা ফার্দার আর জীবনে কখনো পড়তে হবে না। এটা এরকম টপিক যে একবার বুঝে ফেললে সারা জীবন মনে থাকে। তো আমি সেভাবেই তোমাদেরকে বোঝাবো যে অ্যাকচুয়ালি জিনিসটা কি, কিভাবে কাজ করে। কারণ এটা থেকে যখন কোশ্চেন আসবে সেটা অ্যাপ্লাইড ফরম্যাটেই আসবে, যে তোমাকে এক্সাম্পল টিচাররা নিজের মত মতো করে বা বিভিন্ন জায়গা থেকে রিসোর্স থেকে সেট করে দিবে, তুমি জাস্ট দেখবা যে এখানে কি ঘটছে, দেন অ্যানালিটিক্যালি তুমি এটাকে সলভ করবা। ওকে, সো ফার্স্টলি দেখো যে সিমিলি। সিমিলি মানে হচ্ছে দি কম্পারিজন বিটুইন টু ডিফারেন্ট থিংস উইথ দ্য হেল্প অফ দিস ওয়ার্ডস, অ্যাজ, লাইক, রিসেম্বল অ্যান্ড দ্য সেম এজ। অর্থাৎ সিমিলি হচ্ছে এমন একটা বিষয় যেখানে আমি দুইটা ভিন্ন জিনিসকে কম্পেয়ার করব, তুলনা করব, এবং এই তুলনা করার সময় আমি বিভিন্ন শব্দের হেল্প নিব। কি কি শব্দ? এই যে অ্যাজ শব্দটার ব্যবহার করব, লাইক শব্দটা ব্যবহার করব, বা রিসেম্বল ব্যবহার করব, বা দ্য সেম এজ, বা এরকম বিভিন্ন জিনিসকে আমি মাঝখানে ব্রিজ হিসেবে রেখে দুইটা জিনিসকে কানেক্ট করে কম্পেয়ার করব। মানে মাঝখানে এটা থাকবে অ্যাজ এ ব্রিজ, আর দুই পাশে দুইটা শব্দ, তার মধ্যে আমি কম্পারিজন করতেছি, কিন্তু দুইটা শব্দ ডিফারেন্ট হইতে হবে, সেম না কিন্তু। তো দেখো এক্সাম্পল হিসেবে যে তোমার শেরে বাংলা ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ টাইগার, তাহলে এখানে শেরে বাংলার সাথে টাইগারের কম্পারিজন হচ্ছে, এবং মাঝখানে যে অ্যাজ ব্রেভ অ্যাজ, ঠিক আছে, এটা দিয়ে আমি হচ্ছে এখানে ব্রিজটা তৈরি করছি। তাহলে এটা কিসের এক্সাম্পল? এটা সিমিলার এক্সাম্পল। তারপর দেখো আই ওন্ডার্ড অ্যাজ এ ক্লাউড, তাহলে এখানে এই যে ক্লাউডের সাথে আমার যে তোমার ধরো চিন্তা, এটাকে আমি কম্পেয়ার করছি এবং মাঝখানে অ্যাজ শব্দটা ব্যবহার করছি। তারপর আমি বললাম মাই হার্ট ইজ লাইক এ সিঙ্গিং বার্ড, এখানে আমি হার্টের সাথে সিঙ্গিং বার্ডের কম্পারিজন করছি, মাঝখানে আমি লাইক শব্দটা ইউজ করছি।
তো এই যে জিনিসটা দেখো, লাইক, তারপরে অ্যাজ, এখানেও অ্যাজ, এগুলোই হচ্ছে তোমার এই শব্দগুলা, যে অ্যাজ, লাইক, রিসেম্বল, দ্য সেম এজ। যখনই এই ধরনের শব্দগুলা দিয়ে দুইটা ভিন্ন জিনিসকে আমি কম্পেয়ার করব, তখনই সেটাকে আমরা কি বলবো? সিমিলি বলবো। ঠিক আছে? তাহলে দেখো, নেক্সট টপিক হচ্ছে তোমার মেটাফোর। মেটাফোরটা অনেকটা সিমিলার, তোমার সিমিলির সাথে ম্যাচ করে। শুধু ছোট একটা ডিফারেন্স আছে, সেটা কি? সেটা হচ্ছে মেটাফোরের ক্ষেত্রে তোমার এই যেই শব্দগুলা অ্যাজ, লাইক, রিসেম্বল, দ্য সেম এজ, এই শব্দগুলা ইউজ হবে না। আমরা যদি ডেফিনেশনটা পড়ি, দ্য কম্প্যারিজন বিটুইন টু ডিফারেন্ট থিংস উইদাউট দি হেল্প অফ দিস ওয়ার্ড অ্যাজ, লাইক, রিসেম্বল, দ্য সেম এজ, এগুলো ইউজ করা হবে না। তাহলে কি এটার মাঝখানে কোনো ব্রিজ নেই? এখানে ডিরেক্ট কম্প্যারিজন, দুইটা জিনিস একদম সরাসরি বলবে যে এটাই এটা। এক্সাম্পল দেখো, মধুসূদন ইজ এ ফায়ার, তার মানে মধুসূদনের সাথে একদম আগুনের সরাসরি কম্পেয়ার করা হচ্ছে, মাঝখানে কোনো অ্যাজ, লাইক, এগুলো কিচ্ছু ইউজ করা হয় না। তারপরে শেরে বাংলা ওয়াজ এ টাইগার অফ আওয়ার কান্ট্রি, সে টাইগার ছিল, ওইটাই বলা হয়েছে। মাই ব্রাদার ওয়াজ বয়েলিং ম্যাড, ডিরেক্টলি কম্পেয়ার করা হয়েছে। তারপর সঞ্চারী ইজ রোজ, তার মানে কি ডিরেক্ট কম্পারিজন করা হচ্ছে। তো এই প্রত্যেকটা এক্সাম্পল দেখো, এটা হচ্ছে মেটাফোর। মেটাফোরের ক্ষেত্রে কি দুইটা ভিন্ন জিনিসের মধ্যে কম্পারিজন হবে, কিন্তু মাঝখানে কোনো ব্রিজ থাকবে না, অর্থাৎ এই যে শব্দগুলো ইউজ হবে না, অ্যাজ, লাইক, রিসেম্বল, দ্য সেম এজ, এগুলো ইউজ হবে না। আর সিমিলির ক্ষেত্রে কি, যেখানে তোমার দুইটা ভিন্ন জিনিসকে তুমি কম্পেয়ার করবে এবং মাঝখানে ব্রিজ হিসেবে এই ওয়ার্ড গুলাকে তুমি বসাবা, অ্যাজ, লাইক, রিসেম্বল, দ্য সেম এজ। সো বলো, দুইটা কনসেপ্ট কি ক্লিয়ার? ওকে, সো আমি তাহলে দুইটা কোশ্চেন ধরি, দেখি পারো কিনা। ধরো আমি যদি বলি, লাইফ ইজ লাইক এ ব্রোকেন উইংড, Wing. জি নাকি উইংড বার্ড, G. তাহলে বলো এটা কিসের এক্সাম্পল? সিমিলি হবে সিমিলি এটা। Simile. আরেকটা দিলাম, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, মেটাফোর মেটাফর। Metaphor. এই কি বললো, আবার উচ্চারণ করো। Metaphor. মেটাফোর ভাই। মেটাফোর, ঠিক আছে। একটা হচ্ছে তোমার সিমিলি, আর এটা হচ্ছে তোমার মেটাফোর, METAPHOR। সো আই গেস তোমরা বুঝতে পারছো। আর এগুলাই কিন্তু অ্যাডমিশন টেস্টে আসবে, এভাবে তোমাদেরকে প্র্যাকটিক্যালি কবিতা থেকে বিভিন্ন লাইন দিয়ে বলবে যে কোনটা কি। আচ্ছা, দুইটাই হয়েছে তোমাদের। সরি। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, কোথায় তুই? আই হ্যাঁ, আরেকটু ওয়েট কর, বৃষ্টি তো ভালোই হচ্ছে, থেমে যাবে। তাই আয়া পড়ে, বাসায় আয়া পড়, ফ্যামিলি এসে বস। ওকে। আচ্ছা, সো দেখো, নেক্সট টপিক হচ্ছে তোমার পার্সনিফিকেশন। এটা হচ্ছে কি, যে when a নন লিভিং থিং ইজ প্রেজেন্টেড অ্যাজ এ লিভিং থিং, মানে একটা জড় বস্তুকে তুমি জীব হিসেবে রিপ্রেজেন্ট করতেছো, এটাকে আমরা বলতেছি পার্সনিফিকেশন। বা বাংলায় যদি বলি, এটা হচ্ছে যে ব্যক্তি রূপ দান করা বা ব্যক্তি রূপে প্রকাশ করা। এক্সাম্পলটা দেখলে আরো ইজিলি বুঝতে পারবা। দেখো, টাইম, ইউ আর ওল্ড জিপসি ম্যান, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। তাহলে দেখো, টাইমকে একবার তুমি জিপসি ম্যানের সাথে কম্পেয়ার করতেছো, আবার টাইম অ্যান্ড টাইডকে বলতেছো যে ওয়েট ফর নান। এখন ওয়েট করা, আমরা যে বলি অপেক্ষা করো বা অপেক্ষা করছো, এই জিনিসটা করার তো রিয়েলিটি শুধুমাত্র হিউম্যান বিং বা অন্য কোনো একটা এনিমেল বা নর্মালি কিন্তু পশু পাখিও কিন্তু ওয়েট করে, জানো তো। তো এদের ক্ষেত্রে প্রযোজ্য, জীব কোনো কিছুর ক্ষেত্রে প্রযোজ্য। টাইম এন্ড টাইড তো কারোর জন্য অপেক্ষা করার কথা না। তাহলে এই যে সেন্টেন্স আমি এটা বলছি, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, এইখানে টাইম এন্ড টাইডকে ব্যক্তি রূপ দান করতেছি, তাকে নন লিভিং থেকে লিভিং হিসেবে রিপ্রেজেন্ট করতেছি। দ্যাটস এটা পার্সনিফিকেশন। আবার ধরো বললাম, মিস্টার নিউমোনিয়া ওয়াজ এ পোলাইট ম্যান, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার পার্সনিফিকেশনের এক্সাম্পল, এটা সবাই মনে রাখবা, যেখানে ব্যক্তি রূপ দান করা হয়, ব্যক্তি রূপ দান। তারপরের এক্সাম্পল চলে আসো, এলিটারেশন। অ্যালিটারেশনটা কি, এটা ইম্পর্টেন্ট। অ্যালিটারেশন হচ্ছে দি অকারেন্স অফ দ্য সেম সাউন্ড অর লেটার, স্পেশালি কনসোনেন্ট। আমরা যদি দেখি যে ইংলিশ যে অ্যালফাবেট আছে তার মধ্যে সাউন্ড বা লেটার, নর্মালি সাউন্ড হচ্ছে কি, এটা হচ্ছে তোমার স্পিকিং, আর লেটার হচ্ছে কি, রাইটিং।
তাই না? মানে যেটা আমরা মুখে বলি সেটাকে আমরা ধ্বনি বলতেছি, আর লিখিত রূপটাকে আমরা বর্ণ বলতেছি। এখানেও সেম, সাউন্ড অ্যান্ড লেটার দুইটা কিন্তু সেম জিনিসই, জাস্ট একটা একটা রূপ। তো আমাদের দুই ধরনের সাউন্ড আছে, একটা হচ্ছে ভাওয়াল আর একটা হচ্ছে কনসোনেন্ট। ভাওয়াল কোনগুলা এটা তো নিশ্চয়ই জানি আমরা, সেটা হচ্ছে এ ই আই ও ইউ, আর বাদ বাকি সবগুলোই হচ্ছে তোমার কনসোনেন্ট। তো এই কনসোনেন্ট যে সাউন্ড গুলো আছে বা লেটার গুলো আছে, এগুলো যখন তোমার রিপিট হবে, অকারেন্স ঘটবে বারবার, তখন সেটাকে আমরা অ্যালিটারেশন বলবো। দ্য অকারেন্স অফ দ্য সেম সাউন্ড অর লেটার স্পেশালি কনসোনেন্ট ইজ নোন অ্যাজ অ্যালিটারেশন। যেমন দেখো এখানে এ এ এ এ মানে অ্যালন অ্যালন অল অ্যালন। তারপরে ওয়াটার ওয়াটার, একই জিনিস বারবার রিপিট হচ্ছে। তারপর দেখো ফেদার ফ্লক, এখানেও সেম জিনিস অকার করতেছে বারবার। দ্যাটস এই প্রত্যেকটা এক্সাম্পলই হচ্ছে অ্যালিটারেশন। এখন এটা স্পেসিফিকলি যখন বললাম, কিসের জন্য বললাম? কনসোনেন্টের জন্য বললাম। এখন বলতে পারো যে ভাইয়া এই যে এটা তো ভাওয়ালের মধ্যে পড়ে গেছে। তো মনে রাখবা, ভাওয়ালেরটাকে আলাদা একটা স্পেশাল নামেও ডাকা হয়, সেটা হচ্ছে অ্যাসোন্যান্স। বাট যদি ধরো অপশনের মধ্যে অ্যাসোন্যান্স না থাকে, যদি বলা হয় যে সেক্ষেত্রে অ্যান্সার কোনটা, তাহলে অ্যালিটারেশনই দিবা। আর এমনিতে যদি কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে অবশ্যই সেটা অ্যালিটারেশন হবে। আমি কি বোঝাতে পারছি? জি ভাইয়া। ওকে। এই যে সাফি কমেন্ট করছে, ভাই মনে হচ্ছে কেউ আপনার নেটওয়ার্কের গলা চেপে ধরছে, কি গলা চাপ দিছে? আহ, আচ্ছা, ভাই এটা সমান করে আটকে গেছে, আরেকবার একটু বুঝিয়ে দিলে ভালো হয়। ঠিক আছে, আমি আবার এটা রিপিট করতেছি। অ্যালিটারেশন হচ্ছে তোমার যখন কনসোনেন্ট যেই সাউন্ড বা লেটারটা আছে ইংলিশ অ্যালফাবেটের মধ্যে, সেগুলো যখন বারবার রিপিট হয় সেটাকে আমরা বলতেছি অ্যালিটারেশন। যেমন ওয়াটার ওয়াটার, ফেদার ফ্লক, এরকম। আবার যেটা হচ্ছে তোমার ভাওয়েল সাউন্ড, যেমন ধরো এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এগুলো যখন রিপিট হবে ওয়ার্ড আকারে, তখন সেটাকে আমরা বলতেছি অ্যাসোনেন্স। এখন যদি অপশনের মধ্যে অ্যাসোনেন্স না থাকে, তখন তুমি অ্যালিটারেশন অ্যান্সার করবা। আর কনসোনেন্টটা স্পেসিফিকলি বলা হলে সেটা অবশ্যই তোমার অ্যালিটারেশনই হবে। মানে আমি তোমাদেরকে এখানে এমসিকিউর ফার্টটা একটু বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে, ধরো তোমাকে ওয়াটার ওয়াটার দেওয়া হইলো, ফেদার ফ্লক দেওয়া হইলো, এরকম কনসোনেন্ট গুলা যদি রিপিট হয়, অবশ্যই সেটা অ্যালিটারেশনই মার্ক করতে হবে। বাট যদি তোমার ভাওয়াল আকারে থাকে, এভাবে যেমন এ এ এ এ, এটা যদি থাকে, সেক্ষেত্রে সেটাকে আমি কি বলছি? অ্যাসোনেন্স বলছি। বাট ধরো এখন ভাওয়ালেরটাই দিছে কিন্তু অপশনে অ্যাসোনেন্সটা নাই, অ্যালিটারেশন আছে, সেক্ষেত্রে অ্যালিটারেশন তুমি মার্ক করবা। আমার কথা কি বুঝছো সবাই? এমসিকিউ কিভাবে আসবে? জি ভাই, বুঝতে পারছি। ওকে। এখন চলে আসো যে অক্সিমরন, এটা থেকে প্রচুর কোশ্চেন রিপিট হয়েছে। ঢাবিতে আসছে, বিউপিতে আসছে, জাবিতে তো অনেক আগে থেকেই আসতেছে। সো দেখো, অক্সিমরন হচ্ছে অপোজিট মিনিংস উইদিন এ ওয়ার্ড অর ইন এ ফ্রেজ দ্যাট ইজ সেলফ কন্ট্রাডিকশন। সেলফ কন্ট্রাডিকশন কথাটার মানে কি? মানে নিজের বিপরীত, একটার সাথে একটা যখন নিজের বিপরীত হিসেবে কাজ করে। যেমন এখানে একটা শব্দ দেখো রেগুলারলি, তাহলে এইটার বিপরীত শব্দ কি? ইরেগুলার। এখানে একটা শব্দ দেখো তোমার কনস্ট্রাকটিভ, তাহলে এটার বিপরীত কি? ডিস্ট্রাকটিভ। তো যখন এভাবে তোমার অপোজিট ওয়ার্ড একটা ফ্রেজ আকারে একসাথে বসে সেলফ কন্ট্রাডিকশন করবে, একটা একটাকে বিরোধিতা করবে, তখনই সেটাকে আমরা অক্সিমোরন বলবো। যেমন ধরো কেউ একজন এতটা ইরেগুলার যে তাকে আমি বলতেছি ইউ আর রেগুলারলি ইরেগুলার, কথা বুঝছো? আবার জিনিসটা এতটাই ডিস্ট্রাকটিভ যে আমি তাকে বলতেছি যে হি ইজ কনস্ট্রাকটিভলি ডিস্ট্রাকটিভ, কথা বুঝছো? তো এই জন্য এটা হচ্ছে অক্সিমোরনের ইউজ। বাংলাতে ধরো একটা এক্সাম্পল এখানে দেওয়া যায়, সেটা হচ্ছে মেয়েটি, মেয়েটি ধরো দেখতে, মেয়েটি দেখতে ভয়ঙ্কর সুন্দরী, ঠিক আছে? এখন এইটাও কিন্তু অক্সিমোরনের এক্সাম্পল হবে। কেন? কারণ দেখো, ভয়ঙ্কর একবার বলতেছো, সুন্দরী একবার বলতেছো, তাইলে কি একটা একটার কন্ট্রাডিক্ট করতেছে না? সুন্দরের সাথে কি ভয়ঙ্কর কখনো একসাথে বসে? বসে না, ঠিক আছে? তো এই জন্য এটা আবার অক্সিমরন হয়ে গেছে। তো এটা থেকে কিন্তু ঢাবি, মানে যেহেতু তো অলওয়েজ প্রায় আসে ঢাবি, তারপর বিউপি এন্ড আদার্স, অনেক জায়গাতেই কিন্তু রিপিট কোশ্চেন হয়েছে, তাই এটা মনে রাখবা। তারপর চলে আসো যে হাইপারবোল। হাইপারবোল কথাটার বাংলা মিনিং হচ্ছে তোমার অতিরঞ্জন। কি বললাম? অতিরঞ্জন। মানে তুমি অনেক বাড়ায় বাড়ায় বলতেছো, যেটাকে আমরা বলি না যে তুই কিন্তু অনেক বাড়ায় বাড়ায় বলতেছিস। বা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে কি বলে যে তুমি পাম দিতেছো,
সো অনেকটা ওরকম আর কি। সো দেখো যে হাইপারবল ইজ এ ফিগার অফ স্পিচ অর লিটারি ডিভাইস দ্যাট ক্রিয়েটস হাইটেন্ড ইফেক্ট থ্রু ডেলিভার্ড এক্সাজারেশন। মানে কি, এখানে তোমাকে অনেক বেশি অতিরঞ্জন করা হবে। সে ফর এক্সাম্পল আমি বললাম 10,000 স এট এ গ্ল্যান্স। এট এ গ্ল্যান্স ফ্রেজটার মানে কি বলতো? খুলনা ইউনিভার্সিটিতে আসছিল এটা। এক পলকে। রাইট, এক পলকে। তো এখানে কি বলছে যে 10,000 স এট এ গ্ল্যান্স, তুমি তুমি এক পলকে 10,000 মাইল দেখে ফেলছো। এটা কি বাস্তবে সম্ভব? সম্ভব না, কিন্তু তুমি এখন অতিরঞ্জন করে বলতেছো। বা এটাকে যদি আমি অন্যভাবে বলি, সাপোজ আই কল্ড ইউ 1,000 টাইম, যে তোমাকে 1,000 বার কল দিছি, তুমি কল ধরো নাই। বাট ইন রিয়েলিটি কেউ কি 1,000 বার কাউকে কল দেয়? কখনোই দেয় না। হয়তো হাইয়েস্ট 15 থেকে 20 বার, যদি কোনো মনোমালিন্যের বিষয় থাকে 15 থেকে 20 বার, এরপরে আর কারো ধৈর্য কুলাবে না। তো 1,000 বার কথাটার মানে কি? এটা হচ্ছে অতিরঞ্জন, হাইপারবোল। আবার দেখো বললাম ইন নেভার এন্ডিং লাইন। তো লাইন কি কখনো শেষ না হয়ে উপায় আছে? কোনো না কোথাও গিয়ে তো এটা শেষ হবেই। তো এই জন্য এইগুলো হচ্ছে হাইপারবোল, অতিরঞ্জন। তারপর দেখো তোমার হোমোনিমস। হোমোনিমস মানেটা কি? তুমি এই যে দুইটা শব্দের সাথে আই গেস তোমরা ফ্যামিলিয়ার। একটা হচ্ছে হোমো, আর এটার বিপরীত কি বলতো? হোমো শব্দের বিপরীত কি? হোমো শব্দের এটারও বিপরীত হেটেরো। HETERO, হেটেরো। হোমো মানে হচ্ছে তোমার একই বা সেম টাইপের, আর হেটেরো মানে হচ্ছে ভিন্ন, সহজ ভাষায় যদি বলি। তো এখানে হোমোনিমস মানে কি? এই যে সেম নিমস এরকম আর কি বোঝা যায়। তো এই এখানে সেম জিনিস কি কি? সেম জিনিস হচ্ছে তোমার স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন, এইটা সেম হবে, স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন, বাট মিনিংটা আলাদা। সাপোজ ইউ আর রাইট, আবার লুক এট ইউর রাইট সাইড, দুইটা জায়গায় কিন্তু আমি রাইট ইউজ করছি, বাট এই রাইট মানে কি? এই রাইট মানে হচ্ছে তুমি সঠিক, ইউ আর কারেক্ট। আর এই রাইট মানে হচ্ছে একটা ডিরেকশন, যে ডান পাশ। বলো তো দিক কয় প্রকার? দশ। চার। হ্যাঁ, দিক কয় প্রকার? চার প্রকার। আচ্ছা, 4 প্রকার বলছো। এখন আরেকজনের ওপিনিয়ন নেই, কাকে বলবো? এই যে তাহমিনা নাসরিন, তারপরে প্রীতু, তোমরা বলো দেখি। তারপরে বিভা, তোমরা বলো। 4 প্রকার। হ্যাঁ, 4 প্রকার ভাইয়া। 4 প্রকার বলতেছো, বাট এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে দিক কিন্তু 4 প্রকার না। নিউ। দিক হচ্ছে 10 প্রকার। এখন কেন 10 প্রকার? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এটা তো ডিরেকশন আছেই। বাট যদি বলি যে কর্নার দিয়ে, সেটাও আছে। কর্নার দিয়ে 4টা হয়ে যায়, আবার আবার এরকম, মানে উপর নিচে হয়ে যায়, এভাবে করে টোটাল 10টা ডিরেকশন কাজ করে। কয়টা? 10টা ডিরেকশন বা 10টা দিক। আচ্ছা ওয়েট, একটা স্টুডেন্ট ভর্তি হবে, নক দিছে, তোরে প্রসেসটা বলে দিই। ওকে, সো দিক হচ্ছে 10টি, এবং এটা বিসিএস এর একটা কোশ্চেন, কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসছিল, সো অ্যাডমিশনে আসতেই পারে যে কোনো এক সময়। এখন হোমোনিমস বললাম কি, যে যেখানে স্পেলিংটা এবং প্রোনাউন্সিয়েশনটা সেম হবে, কিন্তু সেটার মিনিংটা আলাদা হবে, এটা হচ্ছে হোমোনিমস। আচ্ছা ফাইন। এখন চলে আসো যে হোমোফোনস। তাহলে হোমোফোনস মানে কি? এখানে ফোনটা সেম হবে। ফোন শব্দের মানে কি? ফোন শব্দের মানে কোন। হচ্ছে উচ্চারণ বা ধ্বনি। ঠিক আছে, ধ্বনি। আমরা যে ধ্বনি তত্ত্ব বলি, সেটার ইংরেজি নাম কি বলতো? ধ্বনি তত্ত্বের ইংরেজি নাম ফোনেটিক্স। ফোনো, ফোনেটিক্স না তো, ফোনোলজি। ও ফোনোলজি। হ্যাঁ, আর ফোনোটিক্সও আছে একটা, বাট ওইটা মেবি, ফোনেটিক্সটা কোনটা? ফোনেটিক্স হচ্ছে তোমার ধরো, মানে কিভাবে বলি, ফোনেটিক্সটা তো অন্য ক্ষেত্রে ইউজ করা হয়। ভালো জিনিস মনে করছো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফোনোলজি এন্ড ফোনোটিক্স? দেখে জিজ্ঞেস করি। ফোনোটিক্স এন্ড ফোনোলজি। ফোনোটিক্স। আচ্ছা, এটা হচ্ছে কি, ফোনেটিক্স এন্ড ফোনোলজি আর টু কোর সাবফিল্ডস অফ লিঙ্গুইস্টিক্স দ্যাট স্টাডি হিউম্যান। দ্য ফিজিক্যাল স্টাডি অফ সাউন্ড হচ্ছে তোমার ফোনেটিক্স, আর মেন্টাল সিস্টেম অফ সাউন্ড হচ্ছে ফোনোলজি। ওকে, একটা বুঝতে। প্ল্যাটফর্ম আর কি। তার মানে এখানে দুইটা সেম জিনিসই। একটা হচ্ছে ধরো একটু অ্যাপ্লাইড ফরম্যাটটা, যেটাকে আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি যখন আমাদের স্পিকিং
শিখি বা কোর্স করি সেক্ষেত্রে সেটাকে আমরা ফোনেটিক্স বলি, বাট যখন আমরা গ্রামাটিক্যালি পড়বো বিষয়টা তখন সেটাকে আমরা ফোনোলজি বলবো আর কি। বুঝছো, এই হচ্ছে ডিফারেন্স হয়তো। আর হোমোফোনস মানে কি, একই ধরনের উচ্চারণ, একই ধরনের তোমার প্রোনাউন্সিয়েশনটা আসবে, কিন্তু স্পেলিংটা আলাদা। দেখো স্পেলিং ইজ ডিফারেন্ট বাট প্রোনাউন্সিয়েশন ইজ দ্য সেম। তাহলে কি এখানে দেখো নিউ, NEW, এটার মানে কি নতুন। আর এটা কি, KNEW, এটা কি জানা, যে আমি জানতেছি বা জানা। তো দুইটাই কিন্তু সেম তোমার উচ্চারণ হইতেছে নিউ নিউ, কিন্তু দুইটারই দেখো স্পেলিং আলাদা। দ্যাটস এটাকে আমরা হোমোফোন বলবো। অর্থাৎ হোমোফোন হওয়ার জন্য সেম উচ্চারণ হওয়া ম্যান্ডেটরি, আর হোমোনিম হওয়ার জন্য সেম উচ্চারণের পাশাপাশি সেম স্পেলিং হওয়াটাও ম্যান্ডেটরি। কথা কি বুঝছো? বলো। বাট মিনিং কিন্তু দুইটার ক্ষেত্রেই ডিফারেন্ট হয়। হোমোনিমসের ক্ষেত্রেও মিনিং আলাদা হয়, হোমোফোনসের ক্ষেত্রেও মিনিং আলাদা হয়। এবং সারপ্রাইজিং বিষয় হচ্ছে, এটা সহজ হলো এই টপিক থেকে কিন্তু প্রায় অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে। মানে এই দুইটা টপিকও কিন্তু বেশ ইম্পর্টেন্ট, হোমোনিমস এবং হোমোফোনস। মনে হয় যেন খুব সহজ, এটা থেকে আসবে না, বাট এটা আসে। চলে আসো অ্যাক্রোনিম। অ্যাক্রোনিম হচ্ছে ওয়ার্ড ফর্মড বেসড অন দি ইনিশিয়াল লেটার অফ অর সিলেবাস। মনে করো যে আমি বললাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এটাকে আমরা সংক্ষেপে কি বলবো? জেইউ জেইউ। বাংলাতে কি বলে? জাবি, জাহাঙ্গীরনগর জাবি বিশ্ববিদ্যালয়। আচ্ছা, সরি, আজক সম্ভব হচ্ছে না, কালকে দিতে পারবো। ইউর ম্যাক্সিমাম। সো খেয়াল করো, এখানে যেমন কিছু এক্সাম্পল আছে যে ইউকে, BSTI, ATM, ভ্যাট, সিম, ওয়াইফাই। আই গেস তোমরা অলরেডি প্রত্যেকটারই ফুল ফর্ম গুলো জানো। তারপরে যদি জিজ্ঞেস করি, আমরা শেষ থেকেই শুরু করবো, ওয়াইফাই এর ফুল ফর্ম কি বলো? ওয়্যারলেস ফিডেলিটি, FIDELITY, ফিডেলিটি। ফাইড কথাটার অর্থ বলতে পারবা? ফাইড মানে হচ্ছে বিশ্বাস। এটা অ্যাকচুয়ালি বিশ্বাসও না, বিশ্বাসের থেকেও একটু বড়। এটা হচ্ছে ফেইথ। ঠিক আছে, ভরসা। তো ওয়্যারলেস ফিডেলিটি এখান থেকে ওয়াইফাই আসছে। অ্যান্ড সিম, এটাকে কি আসে বলো তো ফুল ফর্ম? সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। তারপরে ভ্যাট, দিস ইজ ইম্পর্টেন্ট, আই গেস এটা সবাই পারবা। ভ্যাট কি? Value added tax. Value added tax. Value added ভ্যালু tax. অ্যাডেড ট্যাক্স। তারপর বলো তো ATM, Automated অটোমেটেড teller machine. অটোমেটেড টেলার মেশিন, রাইট, অটোমেটেড টেলার মেশিন। আচ্ছা, BSTI, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। BSTI, Bangladesh. Bangladesh Standard of Testing Institute. বাংলাদেশ স্ট্যান্ডার্ডস। Standards Standard একটা Testing এস দিতে হবে, Institute. কিন্তু এসটার কথা মনে রাখবে, স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং Institute. ইনস্টিটিউশন নাকি ইনস্টিটিউশন ইনস্টিটিউট। আই গেস দুইটাই হয় অনেক সময় Institute. অপশনের মধ্যে। অনেক সময় অপশনের মধ্যে ইনস্টিটিউশনও দেওয়া থাকে, ইনস্টিটিউটও দেওয়া থাকে। তো মানে দুইটা একসাথে থাকে না। আমি ইউজুয়ালি দেখছি ইনস্টিটিউশন এই শব্দটা নিয়ে খুব একটা কনফিউশন ক্রিয়েট করে না, আগে ক্রিয়েট করে। এই জন্য তোমরা দেখবা যে যেটাতে স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং এটা ঠিকঠাক আছে সেটাই অ্যান্সার হবে। কথা বুঝছো? তারপর চলে আসো যে ইউকে। ইউকে হচ্ছে তোমার ইউনাইটেড কিংডম। কিংডম ওকে, সো ইউকে বললে অ্যাকচুয়ালি কয়টা কান্ট্রি বোঝায়? 4টা। 4টা কান্ট্রি বোঝায়। কি কি? একটা হচ্ছে তোমার ইংল্যান্ড, নেদারল্যান্ড তারপরে স্কটল্যান্ড, তারপর হচ্ছে ওয়েলস। নেদারল্যান্ড কি আছে এখানে? আয়ারল্যান্ড আছে, নর্দার্ন আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড একটা জিনিস, নর্দার্ন আয়ারল্যান্ড আরেকটা জিনিস। তাহলে কোনটা? এন আয়ারল্যান্ড। আর মনে রাখবা, এই নর্দার্ন আয়ারল্যান্ডকে যদি তুমি বাদ দাও তাহলে এই যে তিনটা থাকবে, এই তিনটা নিয়ে হচ্ছে তোমার গ্রেট ব্রিটেন, GB। তাহলে গ্রেট ব্রিটেন বললে হচ্ছে তিনটা, ইউনাইটেড কিংডম বললে হচ্ছে 4টা। আর ওই এক্সট্রা যেটার কারণে এইটা হয় সেটা হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড। নর্দার্ন আয়ারল্যান্ড যুক্ত হলে ইউনাইটেড কিংডম হবে, আর এটা বাদ দিলে গ্রেট ব্রিটেন হবে। সো এই হচ্ছে তোমার অ্যাক্রোনিমের এক্সাম্পল। আমরা এরকম অনেক অ্যাক্রোনিম পড়বো। যে একটা জিজ্ঞেস করবো নাকি তোমাদেরকে, দেখি পারো কিনা। বলো তো UNHCR এটার ফুল ফর্ম কি? UNHCR
বলো, ইউনাইটেড নেশনস হাই জোরে জোরে শোনা যাচ্ছে না। United Nations High Commissioner for রেফিউজি, রাইট। হাই কমিশনার, এটা মনে রাখবা কিন্তু, নট হাই কমিশন। অপশনের মধ্যে কমিশন দেওয়া থাকে, বাট উত্তর হবে কি কমিশনার, ওইটা। আরেকটা জিজ্ঞেস করি দেখি, বলো তো তোমার আইডিএ, আইডিএর ফুল ফর্ম কি? International Development Association. রাইট, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। এটা কিসের পার্ট বলতে পারবা? আইডিয়া কোথা থেকে দিচ্ছি আমি? এটা ওয়ার্ল্ড ব্যাংকের না? এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের একটা অ্যাফিলিয়েট ডিভিশন, রাইট। আচ্ছা, লাস্ট আরেকটা জিজ্ঞেস করে দেখি, সহজ দেখে জিজ্ঞেস করব। সেটা হচ্ছে র্যাম অ্যান্ড রম, বলো। RAM হচ্ছে রিড অ্যাক্সেস মেমোরি, রম রিড অনলি মেমোরি। আচ্ছা, র্যাম হলো তোমার র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রম হচ্ছে গিয়া রিড অনলি মেমোরি। তাহলে কি বললাম? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রিড অনলি মেমোরি। এটাও পরীক্ষায় বেশ ভালো সংখ্যকই আসে, প্রায় রিপিট হয়, এটা এফএকিউ, মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের মধ্যে পড়ে। ওকে, যদিও এই টপিক আমরা পড়বো কোথা থেকে বলো তো, এই অ্যাব্রিভিয়েশন ব্যাকরোনিমের এই টপিকটা আমরা কোথা থেকে পড়বো? কি বলতে পারবা কোথা থেকে পড়াবো? জিকেতে। জিকে তো বোঝাই যাচ্ছে, বাট মানে কোন রিসোর্স থেকে পড়বো? এটা তো কোনো বই থেকে পড়লে হবে না তোমার, এটা পড়তে হবে ইকোনমিক রিভিউ থেকে। বাংলাদেশ সরকারের যে ইকোনমিক রিভিউ বের হয় না, অর্থনৈতিক সমীক্ষা, সেই ইকোনমিক রিভিউ থেকে তোমাদেরকে পড়তে হবে। রিভিউর ফার্স্ট চ্যাপ্টারই হচ্ছে অ্যাক্রোনিম। পুরো এ থেকে শুরু করে জেড পর্যন্ত ইতিহাসের যত ধরনের অ্যাক্রোনিম আছে সব ওই বইয়ের মধ্যে পাবা। আর জাবিতে পরীক্ষা দিবা, তুমি ভাবতেছো যে বইয়ের ওই লিস্ট করা মানে 50-60টা বা 100টা পড়ে নিলে হবে, অ্যাকচুয়ালি তা কিন্তু না, ওই বই থেকে পড়তে হবে, ওই রিভিউ থেকে। ভাইয়া আমরা রিসেন্ট জিকে কবে থেকে পড়বো? রিসেন্ট জিকে এখনই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স বা এগুলা পড়া শুরু করবা, কারণ এসএসসির পর থেকেই পড়তে হয়। এসএসসি শেষ, দ্যাট মিনস ওই যে অ্যাডমিশনের যে 3 মান্থ খুবই ভাইটাল, এই 3 মাসের ঘটনা, বুঝছো? তারপর চলে আসো যে তোমার, যদিও এই যে ভাইয়া কোন রিসেন্টের বই? উপরে আমি তোমাদের নিজে আলাদা ক্লাস নিব, আলাদা বই দাগাই দিব, সবকিছুই করব, কিন্তু তোমরা অবশ্যই তোমাদের নিজের জায়গা থেকে পড়তে থাকবো, ওইটাতে কোনো না নাই, ওইটা তোমরা এখন থেকে পড়তে ভাই থাকবা। ওই যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বা। অ্যাক্রোনিমের জন্য অ্যাক্রোনিমের জন্য কোনো বই না, ওইটা ইকোনমিক রিভিউ আমরা বের করবো ইয়ে থেকে, অনলাইন পোর্টাল থেকে, বাংলাদেশ গভর্নমেন্টের পোর্টাল থেকে, ওইখান থেকে বের করব। ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংক, সরি, বাংলাদেশ ব্যাংকের ইয়ে থেকে বের করা যায় এটা। আচ্ছা, চলে আসো এখানে। অ্যালিগরি, অ্যালিগরি হচ্ছে একটা ন্যারেটিভ ইন হুইচ এ প্লেস অর ইভেন্ট ইজ ইউজ টু ডেলিভার এ ব্রড মেসেজ অ্যাবাউট রিয়েল ওয়ার্ল্ড ইস্যু অ্যান্ড অকারেন্স। অ্যালিগরিটা হচ্ছে মূলত রূপক, এটার বাংলা শব্দের মিনিংটা হচ্ছে যে রূপক। আচ্ছা, তো এখানে কি হয়? এখানে হচ্ছে যে তোমার রিয়েল ওয়ার্ল্ড ইস্যু নিয়ে একটা ঘটনা বলা হয়, যেটার মাধ্যমে একটা মেসেজ ডেলিভার করা হয়। অর্থাৎ এখানে একটা মোরাল থাকবে, কোন একটা কিছু লার্নিং থাকবে। আগে যেমন আমরা কমপ্লিটিং স্টোরি লিখতাম, তোমাদের এখন কমপ্লিটিং স্টোরি আছে সিলেবাসে এসএসসি এসএসসি তে? প্রবাবলি আছে, যে গল্প তো লাস্টে কি আমরা একটা মোরাল বলতাম না? তো এখানেও অনেকটা এরকম। তো এটারই একটা গুড এক্সাম্পল হচ্ছে দি রাইম অফ দি অ্যানশিয়েন্ট মাইনার। বলো তো এটা কে লিখছে? কলরিজ। এসটি কলেরিজ। ঠিক আছে, এসটি কলেরিজ হচ্ছে লিখছে দি রাইম অফ দি অ্যানশিয়েন্ট মেরিনার। তো এটার মধ্যে হয় কি, যে একটা পাখি আলবাট্রস, তো এই যে পাখিটাকে তোমার কোনো কারণ ছাড়াই মেরে ফেলা হয়। তো ওইটারই কারণে তারা যখন ওই সাগরে থাকে, ওই সাগরে কোনো সুপেয় পানি পায় না, অর্থাৎ চারিদিকে শুধু পানি, কিন্তু খাবার মতো এক টুকরা পানি, তার মানে এক ফোঁটা পানি তারা পায় না। আর আলটিমেটলি তারাও কিন্তু সেখানে সাফার করে করে মারা যায়। তার মানে বোঝা গেছে যে তুমি কখনোই বিনা অপরাধে কারো ক্ষতি করা উচিত না, কারণ নেচার তোমার উপর অ্যাডভার্সলি প্রতিশোধটা নিয়ে নিবে তাহলে। কথা বুঝছো? তো ওইটাই আর কি, এই মানে গল্পটার মোরাল ছিল বা মেসেজ ছিল, যেটাকে লিখছে এসটি কলেজ লিখছে। এবং এটা প্রায় প্রতি বছরই অ্যাডমিশন টেস্টে রিপিট হয়। জেইউ বলো, আর ইউ বলো, সিইউ বলো, ডিইউ বলো, বিইউপি বলো,
মানে যে কোনো না কোনো একটা ইউনিভার্সিটিতে এটা থাকবেই যে রাইম অফ দি অ্যানশিয়েন্ট মেরিনার কে লিখছে, বা তোমার মানে এক্সাম্পল থেকে এটার বিভিন্ন উক্তিও আছে, যে আমরা বললাম না ওয়াটার ওয়াটার এভরিওয়ার নট এ ড্রপ টু ড্রিঙ্ক, ওইটাও এইটারই লাইন। যেরকম লাইন থেকে আসতে পারে, নাম থেকে আসতে পারে, রাইটার থেকে আসতে পারে, বাট আসবেই, মাস্ট। তারপর চলে আসো যে সিলিলোকুয়ে। এটা হচ্ছে টকিং উইথ দাইসেলফ। দাইসেলফ কথাটা মানে কি, নিজের সাথেই কথোপকথন। যেমন আমরা অনেক সময় ধরো নিজেরা যখন কোনো একটা নিয়ে প্ল্যানিং করি, কোনো একটা কিছু নিয়ে, তখন নিজের সাথে নিজে কথা বলি না, প্ল্যানিং করি না, ওইটাই একটা সিলিলোকুয়ে বলতে পারো। বা তুমি যখন স্টার জলসা বা তোমার জি বাংলাতে আগে যখন সিনেমা, বা এখন তো যদি ওসব দেখে না, বা পাকিস্তান ড্রামা এখন তো সবাই দেখে, বা কোরিয়ান ড্রামা দেখো, সেখানে দেখবা যে বিভিন্ন ক্যারেক্টার নিজে নিজে কথা বলতেছে, আর ওটার সাউন্ড তুমি শুনতেছো, মানে ও কিন্তু অ্যাকচুয়ালি চুপ করে আছে, বাট ওর মনের মনে কথাটা তোমাকে এখানে শোনানো হচ্ছে। ও একা আছে রুমের মধ্যে, তাও তুমি শুনতেছো। দ্যাট মিনস কি, ওটা সিলিলোকুয়ের এক্সাম্পল, টকিং উইথ দাইসেলফ। তো এই যে এখানে এটার একটা গুড এক্সাম্পল হচ্ছে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটা তোমার এই সিলিলোকুয়ের একটা এক্সাম্পল, কারণ এই যখন উক্তিটা বলা হয় তখন সে কিন্তু নিজের সাথে নিজে বলছে। ঠিক আছে। আর এটা কার, এই যে এই লাইনটা কার বলো তো? টু বি নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। শেক্সপিয়ারের। হ্যাঁ, শেক্সপিয়ার। শেক্সপিয়ার, শেক্সপিয়ার। তারপর চলে আসো নেক্সট টপিক, হুইচ ইজ স্যাটায়ার। স্যাটায়ার মানে কি, দ্য ইউজ অফ হিউমার, আইরনি অর এক্সাজারেশন অর রিডিকুল টু এক্সপোজ অ্যান্ড ক্রিটিসাইজ পিপলস স্টুপিডিটি অর বাইসেস। মানে আমাদের সমাজে কিন্তু অনেক ধরনের স্টুপিডিটি আছে, অনেক ধরনের তোমার কুসংস্কার আছে, তাই না? তো ওগুলাকে এক্সপোজ করার জন্য যখন তোমার ব্যঙ্গরূপ দান করে এটাকে প্রকাশ করা হয়, কারণ ডিরেক্টলি তো তুমি গিয়ে সেটাকে অপোজ করতে পারবা না। কারণ ডিরেক্টলি যদি তুমি একটা প্র্যাকটিস, যেটা কিনা ব্যাড প্র্যাকটিস, অপোজ করতে, তো দেখা গেছে তোমাকে তৎক্ষণাৎ মপ করে মেরে ফেলা হইলো, বা তোমার একটা ক্ষতি করা হলো। তার মানে এটাকে তোমাকে বোঝানোর জন্য অন্য একটা ওয়েতে, ডিফারেন্ট ওয়েতে এটাকে রিপ্রেজেন্ট করতে হবে, এটাকে আমরা স্যাটায়ার বলি। তো এটারই গুড এক্সাম্পল হচ্ছে তোমার গালিভার্স ট্রাভেলস, তারপর হচ্ছে তোমার অ্যানিমাল ফার্ম। এই গালিভার্স ট্রাভেল এটাকে লিখছে বলো তো? জর্জ জোনাথ ওয়েল। জোনাথন। হ্যাঁ, জোনাথন সুইফট। আর জর্জ ওরেল লিখছে হচ্ছে অ্যানিমাল ফার্ম, রাইট? জর্জ ওরেল। ঠিক আছে। তো এগুলো কিন্তু ফ্রিকুয়েন্টলি আস্ক করা হয় অ্যাডমিশন টেস্টে, মানে রিপিট হয় প্রচুর, এই কোশ্চেনগুলো মনে রাখবা। আচ্ছা। আর যারা গালিভার্স ট্রাভেলস এবং অ্যানিমাল ফার্ম দেখো নাই, যদি তোমার হাতে সময় থাকে তাহলে দেখে নিতে পারো, মানে দেখার মতো মুভি। ঠিক আছে। লাইক উপন্যাস পড়া তো পসিবল না, এখন ওই টাইম নাই। এই জন্য তুমি যেটা করবে, মুভি দেখতে পারো, এগুলোর উপর মুভি আছে। আচ্ছা, চলে আসো নেক্সট টপিক, হুইচ ইজ ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফি ইন লিটারেচার দি ফাইনাল অ্যাকশন দ্যাট কমপ্লিটস দি আনরেভেলিং অফ দ্য প্লট ইন এ প্লে। মানে একটা নাটক বা একটা ধরো উপস্থাপনার মধ্যে যখন একদম লাস্ট ফাইনাল মোমেন্টে যে একটা অ্যাকশন সিন থাকে না, সেটাকেই বলা হয় তোমার ক্যাটাস্ট্রফি। কি বললাম? ক্যাটাস্ট্রফি। কিন্তু এই ক্যাটাস্ট্রফিটা ইউজুয়ালি তোমার স্যাড এন্ডিং টাইপের হয়, মানে স্যাড হয়। স্যাড কি অর্থে, যেখানে তোমার ট্র্যাজেডি বা বিয়োগ ঘটে, কেউ একজন মারা যায়, অনেক সময় ধরো এটা হচ্ছে না একটা বাপ্পারাজ। কি বললাম? বাপ্পারাজ। মানে সে কিন্তু সবসময় লাস্টে গিয়ে মারা যায়, মানে সে আর ওই নায়িকাকে পায় না। তো এটা কিন্তু হবে না, তোমাকে সাকিব খান হইতে হবে, বাপ্পারাজ হলে চলবে না। মানে ছেলেদেরকে বলতেছি আর কি। তো এখানে কি, এটারই একটা গুড এক্সাম্পল হচ্ছে অথলো। অথলো কিন্তু একটা ট্র্যাজেডি, মানে এখানে তোমার ল্যামেন্টেশন আছে। ল্যামেন্টেশন তো যদিও সিম্পল ওয়ার্ড, যে দুঃখ আছে, কিন্তু এটা দুঃখের চেয়েও ভয়ানক, মানে অনেক বেশি খারাপ লাগার মতো। এক্ষেত্রে হয় কি, যে ডেসডেমোনা নায়িকা বা ওয়াইফ ছিল, ডেসডেমোনা, ডেসডেমোনা, MONA, DSDEMONA, ডেসডেমোনা মানে অথলো হচ্ছে ডেসডেমোনাকে নিজে মেরে ফেলে, পরে সে তার নিজের ভুল বুঝতে পারে, বুঝতে পেরে সে নিজেও পরবর্তীতে সুইসাইড করে নিজেও মারা যায়। হুম। তো এখানে লিখে দিলাম কিল, দেন এখানে হচ্ছে সুইসাইড। তো এটা কি একটা লাস্টে গিয়ে স্যাড এন্ডিং হয়ে গেল, একটা বিয়োগ ঘটলো, এটাকে আমরা ক্যাটাস্ট্রফি বলতেছি। কথা বুঝছো? তারপর দেখো আইরনি। আইরনি কি? আইরনি হচ্ছে দি এক্সপ্রেশন অফ ওয়ান্স মিনিং বাই ইউজিং ল্যাঙ্গুয়েজ দ্যাট নর্মালি সিগনিফাইজ দি অপোজিট। মানে তুমি এমন ভাবে বলতেছো কিন্তু বোঝাচ্ছ অন্যটা, মানে এমন ভাবে বলতেছো কিন্তু বুঝাইতেছো অন্যটা। আচ্ছা। টিপিক্যালি ফর হিউমারাস অর এমপ্যাথিক ইফেক্ট। তো এটাকে তুমি কিভাবে এক্সাম্পল দিয়ে বলতে পারো? প্র্যাকটিক্যালি যদি বলি, রিয়েল লাইফে আমরা অনেক সময় বলি না, ধরো তুমি উম, কি বলবো, ধরো তুমি একটা খাবার, ও হ্যাঁ মনে পড়ছে, এটা তো দেখি মাঝে মধ্যে ভিডিওতে। ধরো এই যে যখন বিয়ে বাড়িতে খাবার দেওয়া হয়, তখন ধরো তোমার খাসি মাংস লাগবে,
ভাল লাগতেছে তোমার, তুমি খাবা। এখন তুমি কি বলতেছো, বোঝাতে চাইতেছো যে খাসি মাংস লাগবে না, ঠিক আছে, আবার আরেকজনের লাগবে বা ওনার জন্য লাগবে, তো এই জিনিসগুলো অনেকটা কি আয়রনের মতো না, যে তুমি বুঝাইতেছো একটা বাট বলতেছো আরেকটা। তো এরকম যেমন দেখো, ইউর স্মাইল গিভস মি এ পেইনফুল প্লেজার, মানে বলতেছো একরকম কিন্তু বুঝাইতেছো অন্যরকম। তো এইটাই হচ্ছে আয়রনি, ঠিক আছে। আরো এক্সাম্পল দেওয়া যায়, বাট বললাম না, আই গেস তোমরা বুঝছো। অটোবায়োগ্রাফির ভিতরে চলে আসো, যখন কেউ তার নিজের সম্পর্কে নিজেই ন্যারেট করে। অটোবায়োগ্রাফি মানে হচ্ছে দি বায়োগ্রাফি অফ ওয়ান সেলফ ন্যারেটেড বাই ওয়ান সেলফ, মানে নিজেই যখন নিজের জীবন বৃত্তান্তটা লিখে, সেটাকে আমরা বলি হচ্ছে অটোবায়োগ্রাফি। আচ্ছা, যেমন দেখো আনফিনিশড মেমোরিজ, এটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের উপরে তার বইটা, তার আত্মজীবনীমূলক গ্রন্থ। আরেকটা হচ্ছে তোমার দেখো মেইন ক্যাম্প, এটা কার আত্মজীবনীমূলক গ্রন্থ বলো তো? এটা হিটলার। হিটলার, অ্যাডলফ হিটলার। আচ্ছা, তো এইটা হচ্ছে তোমার অটোবায়োগ্রাফি। দেন চলে আসো যে আরো কিছু টপিক আছে, আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়ছি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বাট এর বাইরেও অনেকগুলো আছে যেগুলো থেকে টপ নচ যে জায়গাগুলো, যেমন ধরো জেইউতে আসার মতো বা বিউপিতে আসার মতো ওই জায়গাগুলোতে এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে, যেমন হিম, এটা কিন্তু প্রায়ই আসে, ইপিটাপ প্রায়ই আসে, তারপরে লিঙ্গুয়া ফ্রাঙ্কা প্রায়ই কোশ্চেন করা হয়। তারপর তোমার এই যে ইউফেমিজম, আগে আসতো না বাট ইদানিং আসে, বাট আমি সেই কবে থেকে এই জিনিস পড়াচ্ছি, এগুলো ইম্পর্টেন্ট, তো আমরা এগুলো একটু দেখি। দেখো কি, প্রথমে হচ্ছে লিঙ্গুয়া ফ্রাঙ্কা, এটার মানে হচ্ছে যে কমন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ধরো দুইটা কমিউনিটি, তাদের প্রত্যেকেরই কি ল্যাঙ্গুয়েজ আলাদা। এখন এই কমিউনিটি তো অন্য কমিউনিটির সাথে কমিউনিকেট করতে হবে, কথা তো বলতে হবে, এই জন্য তারা কথা বলার জন্য একটা মিডল ল্যাঙ্গুয়েজ চুজ করে নেবে, যেটা তারা উভয় পক্ষই বুঝতে পারে। তো ওই মিডল ল্যাঙ্গুয়েজ বা কমন ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলতেছি লিঙ্গুয়া ফ্রাঙ্কা। লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ, যেটা দুইটা কমিউনিটি বা দুইটা কান্ট্রির লোকজনই বুঝতে পারে। তারপর আসলে যে প্যারাডক্স, প্যারাডক্স হচ্ছে কি, ইট ইজ এ স্টেটমেন্ট দ্যাট অ্যাপিয়ার্স অ্যাট ফার্স্ট টু বি কন্ট্রাডিক্টরি বাট আপন রিফ্লেকশন দেন মেক্স সেন্স, মানে এটা শুনে তোমার প্রথমে মনে হবে যে এটা একটা একটা বিপরীত কথা, মানে একটা অপোজিট ওয়ার্ড জাস্ট, কিন্তু এটার দিকে যখন তুমি একটু নজর দিবা, একটু যখন এটাকে নিয়ে তুমি রিফ্লেকশন দিবা, রিফ্লেকশন দেওয়া মানে কি বলতো, ওয়ার্ড, এখানে রিফ্লেকশন বলতে কি বোঝাচ্ছে বলতো? আপন রিফ্লেকশন দেন এটা মেক্স, নিয়ে ভাবা। রাইট, ভাবা, যেটা আমরা এখন করি না কিন্তু। ইভেন আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে বলছে যে ইউ হ্যাভ টু রিফ্লেক্ট অন এভরিথিং, তোমাকে রিয়েক্ট করা যাবে না, রিফ্লেক্ট করতে হবে, চিন্তা করতে হবে, ভাবতে হবে, কারণ হিউম্যান ব্রেনের মধ্যে সবকিছু দেওয়া আছে, ইউ ক্যান সলভ এনিথিং, বাট আমরা এখন ভাবি না, আমরা শুধু রিলস একটা পর একটা, একটা পর একটা, মানে আমাদের ব্রেন কন্ট্রোল বাই আদার্স, ঠিক আছে। তো এই যে রিফ্লেক্ট যখন তুমি করবা তখন ওটার সেন্সটা বুঝতে পারবা। ধরো আমি যদি বলি লেস ইজ মোর, এটা দেখে কি মনে হচ্ছে, একটা একটা বিপরীত শব্দ, কিন্তু তুমি এটাকে একটু যদি গভীরভাবে চিন্তা করো, এটার ভিতর থেকে কিন্তু একটা সেন্স তোমার মাথার মধ্যে চলে আসবে। সো এটাই হচ্ছে প্যারাডক্স। সেন্সটা কি, যে লেস ইজ মোর ভাবলেই দেখবা যে অ্যাকচুয়ালি আমাদের মধ্যে হ্যাপিনেস ক্রিয়েট করার জন্য আমাদেরকে আত্মসন্তুষ্টি বা কোনো কিছুতে স্যাটিসফ্যাকশন জিনিসটা দরকার আছে। মানে আমি তুমি যদি ধরো নেয়ামত পেয়ে সেই নেয়ামতের জন্য শুক্রিয়া আদায় না করো, ওইটা কিন্তু আল্লাহ তাআলা তোমার থেকে কেড়ে নিবে। আর যদি শুক্রিয়া আদায় করো, সেটা তোমাকে বাড়ায় দিবে। তো শুক্রিয়া আদায় করার একটা বিশেষত্ব হচ্ছে যে তোমাকে স্যাটিসফাইড হইতে হবে নিজের জায়গা থেকে। তো তুমি যদি স্যাটিসফাইডই না হও, সবসময় যদি তোমার আক্ষেপই থাকে, তাহলে তোমাকে আর কেউই কিছু দিবে না দিন শেষে। ওকে, তারপর চলে আসো ফেবল। ফেবল হচ্ছে কি, যে তোমার ছোট গল্প, ফেবল হচ্ছে কি ছোট গল্প, এ শর্ট স্টোরি টিপিক্যালি উইথ অ্যানিমালস অর ক্যারেক্টার্স কনভেইং এ মোরাল, মানে এখানে মূলত ছোট ছোট প্রাণী দিয়ে বিভিন্ন ধরনের গল্প লেখা হবে, যেখানে প্রাণীর মাধ্যমে এবং সেটা থেকে একটা মোরাল কাজ করবে, বুঝছো? তো মোরাল কি, যেমন ধরো মানে এরকম কোন গল্প আছে তোমরা জানো, এগুলাকে আমরা কি বলি, এগুলোকে আমরা কিচ্ছা বলি, কিচ্ছা, মানে আমাদের গ্রামে বাসে কিচ্ছা বলে, তোমাদের দেশে কি বলে? যে বাচ্চাদেরকে বুড়ো মানে বুড়ো বুড়ো দাদা দাদিরা তাই বলো। কি বলে? তোর লোক, ওই তো, হ্যাঁ, এটাই তোর বলে। লোক। আমাদের এখানে কিচ্ছা বলে। কিচ্ছাই বলে। আর পিচ্চিরাও বলে যে দাদু কিচ্ছা শোনাও, আমারও দেখলাম মাঝে মধ্যে পিচ্চিরা বলে যে ভাই একটা কিচ্ছা শোনাও তো, এই আর কি। তো আমি আবার একটা কিচ্ছা শুনাই, যে একটা মানে ইয়ে ছিল, মানে বানর আর একটা কুমির ছিল। তো কুমিররে বলছে, মানে বানর মাঝখানে নদী, and বানরটা ইচ্ছা হচ্ছে যে সে ওই পারে যাবে। তো কুমিরে বলছে যে তাকে পার করে দিতে, কুমিরও রাজি হয়েছে যে ঠিক আছে পার করে দিবে। এখন কুমিরে আবার শর্ত দিছে, তুমি আগে আমাকে প্রথমবার ওইখানে পার করে দিয়ে আসতে হবে,
তারপর আমি তোমার সাথে যাব, মানে একবার আমাকে দেখাইতে হবে যে তুমি পারবা কিনা আমাকে পার করতে। And কুমিরের তো মতলব খারাপ, সে কি ভাবছে যে সে যখন মাছ ধরতে যাবে তারপরে তাকে কামড় দিয়ে খেয়ে ফেলবে। আর বানর শর্ত দিছে কি, যে একবার তাকে ওই পাশে নিয়ে দেখাইতে হবে যে সে পারে কিনা পার করতে। তো কুমির রাজি হয়ে গেছে, ঠিক আছে চলো। তো এই জন্য কুমির কি করছে, পিঠে চড়ায় তাকে ওই পারে নদীর পাড়ে গিয়ে নামিয়ে দিছে, দিয়ে বলতেছে এবার চলো, তোমাকে তো দেখাইছি যে আমি নামাইতে পারি কিনা। তো বানরে বলতেছে এবার ঠিক আছে তুমি যাও, আমার তো আমি তো চলেই আসছি। ঠিক আছে, তো এইটা একটা গল্প, মানে আমি এটা ইউজুয়ালি সবারই শুনাই, ভাল লাগে। তো তারপর চলে আসে যে ইপিটাপ। ইপিটাপ হচ্ছে এ ফ্রেজ রিটেন ইন মেমোরি অফ এ পার্সন হু হ্যাজ ডাইড। অনেক সময় দেখবা মুভিতে যখন কেউ মারা যায় তার কবরের সামনে লেখা থাকে, এরকম বক্স করে একটা নাম লেখা থাকে বা একটা সুন্দর কোটেশন লেখা থাকে, তারপর সালটা লেখা থাকে এখান থেকে, এটা ওই যে টমস্টোন বা এই যে কবরের উপরে তোমার যে ইনস্ক্রিপশন লেখাটা থাকে সেটাকেই বলা হয় তোমার ইপিটাফ, যেটাকে আমরা সমাধি লিপি বলি। ওকে, এটা হচ্ছে এপিটাফ। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবা। HYMN, হিমন, এই কথাটার মানে কি? এটা মানে হচ্ছে যে এক ধরনের কবিতা বা সং, যেটাকে তুমি ঈশ্বর বা গড বা হিরো, ঈশ্বরকে প্রশংসা করে বলতেছো, ঈশ্বর বন্দনা এটাকে আমরা বলতে পারি, ঈশ্বর বন্দনা বা ঈশ্বর প্রশংসামূলক যে ইয়ে, সেটাকে আমরা হিম বলি। তারপর চলে আসে যে ইউফেমিজম। ইউফেমিজম মানে হচ্ছে একটা এক্সপ্রেশন, ইডিওমেট্রিক এক্সপ্রেশন, যেটা কিনা তোমার হার্শ। হার্শ কথাটার অর্থ কি? কর্কশ বা কটু বা একটু রাগান্বিত বা একটু ধরো মানে রাগি রাগি কথা, সেটাকে আমরা হার্শ বলি। ইমপোলাইট বা ট্যাবু, এই জিনিসগুলাকে বা আনপ্লিজেন্ট টার্মস গুলাকে সে ডেলিকেট ফ্রেজে কনভার্ট করে। এটার গুড এক্সাম্পল কি, যে তুমি ধরো একটা মোটা মেয়েকে, তো মোটা বললে তো হবে না, সে তো মাইন্ড করে ফেলবে, তাকে তুমি ফ্যাটও বলতে পারবে না। এখন একটা মোটা মেয়েকে তাহলে কি বলা যায়? তুমি তাকে চাবি বলতে পারো, কারণ মেয়েরা চাবি বললে কেজি সেটাকে বলা যায়। পজিটিভলি নেয়। বাট তুমি তাকে যদি যখন বলবা যে ইউ লুকস মোটা, তাইলে কিন্তু সে মাইন্ড করে ফেলবে, মানে ওইখানেই তোমার সম্পর্ক শেষ। তো ইউফেমিজম হচ্ছে কি, লেস অফেন্সিভ ওয়ার্ড, মানে যেটা কিনা তোমার অন্যভাবে বললে সে মাইন্ড করতো, কিন্তু এভাবে বলার কারণে সে তোমাকে পজিটিভলি নিচ্ছে, বাট তুমি একই জিনিসই বোঝাচ্ছ। তো এটাই হচ্ছে ইউফেমিজম। আর এটা কিন্তু ম্যাচুরিটির একটা লক্ষণ, তোমাকে কিন্তু প্লেস বুঝে, পরিবেশ বুঝে, পিপল বুঝে, টাইম বুঝে তোমাকে এই ধরনের ইউফেমিজম ইউজ করতে হয়। সব জায়গায় সবসময় সবকিছু ডিরেক্টলি বলা যায় না। ওকে, তারপর চলে আসো যে ইউলজি। ইউলজি হচ্ছে কি, যেখানে যখন কোনো একটা ব্যক্তির প্রশংসা নিয়ে কিছু লেখা হয় সেটা হচ্ছে ইউলজি। আর ঈশ্বর বা গড এদেরকে নিয়ে বললে সেটা হচ্ছে হিম। আর বিবলিওগ্রাফি অলরেডি আমরা বলছি, যেটা হচ্ছে বই লেখা, ডিসক্রিপশন অফ বুকস, এটার যে সিস্টেম বা সায়েন্স, এটাকে আমরা বিবলিওগ্রাফি বলতেছি। তারপর চলে আসো মিথ। তো আমরা আমাদের প্রথম লেকচারে বাংলা 1-এ আমরা বলছিলাম যে পুরাণ, ঠিক আছে, এই যে শূন্য পুরাণ, পুরাণ কোত্থেকে আসছে? হিন্দু ধর্ম থেকে আসছে। তো এই যে মিথ, এটা কিন্তু বাংলা হচ্ছে পুরাণ, মানে এখানে প্রিভিয়াস বা প্রাচীন সময়ের যে সকল দেবদেবী ছিলেন তাদের সম্পর্কে যে স্টোরিগুলো আছে, সেগুলোই হচ্ছে তোমার মিথ বা পুরাণ। ওকে, তারপর চলে আসো যে প্যাস্টোরাল। প্যাস্টোরাল মানে কি? প্যাস্টোরাল মানে হচ্ছে যে তোমার যারা একটু গ্রামীণ লোকজন, সাইডে যারা আছে, কান্ট্রি সাইড পিপল যারা, তাদেরকে বলা হয় প্যাস্টোরাল। তাহলে যারা একটু সিটিতে আছে তাদেরকে আমরা কি বলবো? আরবান পিপল বলবো। তো আরবানেরই ধরো বিপরীতটা হচ্ছে প্যাস্টোরাল। ওকে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, তার একটা গ্রন্থ, রবীন্দ্রনাথ তার একটা কবিতার মধ্যে বলছিলেন যে আমি নব্য লেখকদেরকে আমন্ত্রণ জানাই, তারা যেন ওই দূরের মানুষদেরকে নিয়ে লেখালেখি বা দেখতে পারে, বলতে পারে, ওরকম একটা ইয়ে ছিল না, কবিতা ছিল না, ওটার নাম কি? হুম, মনে আছে তোমাদের? মানে সে একটা আক্ষেপ প্রকাশ বাঙ্গালা করছে যে, নব্য লেখকদের প্রতি নিবেদন। হ্যাঁ হ্যাঁ, বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এটা কে লিখছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা তো বঙ্কিমচন্দ্র লিখছে, বাট না, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আছে। ঠিক আছে, আমার ঠিক এখন মনে পড়ে না। সেও বলছে যে সে কিন্তু সাধারণ জনগণ বা একদম মানে গ্রামীণ লোকদের কিনে তেমন কোনো কিছু লিখতে পারে না, বা তাদেরকে সে ওই জায়গা থেকে দেখতেও পারে না, এই জন্য তার এখন এই বুড়ো বয়সে আক্ষেপ হয় ওটা নিয়ে, যে সে যদি ওইখানে যেতে পারতো, তাদেরকে নিয়ে দেখতে পারতো, বা নতুনদেরকে তিনি সেখানে যাওয়ার আহ্বান জানাইছে আর কি। তারপর চলে সব প্যামফেট। নতুন বছর তোমাকে দিলাম ভুবন ভরা একটা, মানে এটা হচ্ছে ইয়ের। এটা কবিতাই কোন একটা, এখন ঠিক নাম মনে করতে পারতেছি না। ঠিক আছে, এনিওয়ে আমরা ওইখান থেকে ব্যাক করি ক্লাসে। দেখো প্যাম্পেট, প্যাম্পেট মানে হচ্ছে কি, যে স্মল থিন বুক অফ এ পার্টিকুলার সাবজেক্ট, কোন একটা পার্টিকুলার সাবজেক্টের উপর ছোট বই, যেটাকে আমরা ব্রশুর বলি। বাংলায় বললে ধরো পুস্তিকা, ছোট বই বা পুস্তিকা। কি লিখছি, সো সরি।
পুস্তিকা। তো প্যাম্পলেট শব্দটার সিনোনিম পরীক্ষায় আসে, তখন ব্রোশিউর অ্যান্সার হয়। সিনোনিম অ্যান্টোনিমের মধ্যে এটা পড়তে হবে। প্যাম্পলেট মানে কি? ব্রোশিউর বা পুস্তিকা। তারপর চলে আসো যে প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট মানে কি? একটা যখন প্লে বা একটা নাটক হয়, সেটার মধ্যে যেটা লিডিং ক্যারেক্টার, মেইন চরিত্র যেটা, সেটাকেই বলা হয় প্রোটাগনিস্ট। লিডিং ক্যারেক্টার মানে হচ্ছে প্রোটাগনিস্ট, এটা পরীক্ষায় প্রায় আসে। তারপর দেখো ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স হলো ক্যাটাস্ট্রফির ঠিক সিমিলারই, একটু ডিফারেন্স আছে, যেখানে তোমার ওরকম স্যাড এন্ডিং বা তোমার ট্র্যাজেডিক কোনো মোমেন্ট নাই। এটা হচ্ছে অনেকটা রিলেট করতে পারবা, যেমন বাংলা সিনেমাতে যখন লাস্ট মোমেন্টে এসে নায়ক তোমার একদম দেয়াল ভেঙে, বাইক দিয়ে দেয়াল ভেঙে ভিতরে প্রবেশ করে নায়িকাকে আটকানো অবস্থা থেকে উদ্ধার করে নিয়ে যায়। আবার ধরো নায়িকা একদম আগুনের মধ্যে ফেলে ফেলে মরে যাবে, এমন অবস্থায় নায়ক এসে ঝাঁপ দিয়ে তাকে বাঁচায় ফেলে। তো ওইটাই হচ্ছে ক্লাইম্যাক্স, মানে একদম ফাইনাল টাইমেই যখন এসে একটা তোমার কি ঘটে, যে নায়িকাকে বাঁচায় ফেললে বা পজিটিভ কোনো কিছু থাকে, সেটাই ক্লাইম্যাক্স। ওকে। তারপর চলে আসো ব্যালেড। ব্যালেড হচ্ছে ন্যারেটিভ পয়েম। এই ন্যারেটিভ পয়েম, ব্যালেডের বাংলা কি বলতো? ব্যালেড মানে হচ্ছে গীতিকা, ঠিক আছে? গীতিকা। তারপরে ব্ল্যাঙ্ক ভার্স। ব্ল্যাঙ্ক ভার্সের বাংলা কি বলতো? অমৃতাক্ষর। অমৃতাক্ষর। এটা হচ্ছে হ্যাভিং নো রিমিক ইন্ট। রিমিং কথাটার মানে কি? ছন্দ। ধরো আমরা ইউজুয়ালি যখন ছন্দ থাকে তখন সেটাকে মেমোরাইজ করতে ইজি হয়, ইজিলি আমরা বুঝতেও পারি একটা পর একটা, কিন্তু যখন এই ধরনের ছন্দ থাকবে না তখন কিন্তু সেটাকে মেমোরাইজ করা খুব টাফ হয়ে যাবে। এই যে তোমার দেখবা কোরআন শরীফ, আল কোরআন, এত বড়, এত এত তারপরও কিন্তু যারা হাফেজ হন তারা কিন্তু এটাকে সবাই মেমোরাইজ করে ফেলেন। কিভাবে করতে পারেন বলো তো? কারণ এটার মধ্যেও কিন্তু একটা রিম আছে, মানে একটা ছন্দ আছে। ওইটা থাকার কারণেই কিন্তু তারা মুখস্থ করতে পারতেছে। কারণ এটার মধ্যে যদি এরকম ছন্দটা না থাকতো, তাহলে কিন্তু মুখস্থ করা খুবই টাফ হয়ে যেত। তো যেমন আমরা বাংলা কবিতার মধ্যে বিভীষণের প্রতি মেঘনাদ, এটা 5 লাইনই তুমি মুখস্থ রাখতে পারবে না, এতটা টাফ। পুরাটা তো দূরে থাক, 5 লাইনই মুখস্থ করতে তোমার অনেক কষ্ট হয়ে যাবে, মানে মনেই থাকবে না। বা এখন সাময়িক মুখস্থ হইলেও পরে তুমি ঠিকই বলে যাবা, কারণ ওগুলোর মধ্যে ওই ছন্দটা ওইভাবে নাই। তারপর চলে আসো যে ইলিজি। ইলিজি হচ্ছে কি? শোক গাথা। এটা মনে রাখবা, শোক গাথা। শোক গাথা মানে এখানে শোক থাকবে, দুঃখ থাকবে। পোয়েম অফ ল্যামেন্টেশন অ্যান্ড মোর্নিং। ল্যামেন্ট কথাটার মানেই কিন্তু শোক বা দুঃখ, বেদনা। তো এখানে দুঃখ নিয়ে যে কবিতা, সেটাকে আমরা ইলিজি বলতেছি। অ্যান্ড ইপিক হচ্ছে তোমার মহাকাব্য। হিরোইক ডিডস ইজ কল্ড ইপিক। মহাকাব্য। মহাকাব্য না ইপিক? হ্যাঁ, বলো তো মহাকাব্য। ইপিকের এক্সাম্পল কি বাংলা সাহিত্যের? প্রথম মহাকাব্য, সার্থক মহাকাব্যের নাম কি? মেঘনাদ বধ। মেঘনাদ বধ বিভীষণ। কাব্য। বিভীষণের প্রতি মেঘনাদ তো মেঘনাদ বধেরই একটা পার্ট মাত্র, এটা তো মহাকাব্য না। মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ, বিভীষণের প্রতি মেঘনাদ একটা জাস্ট পোর্শন। ওকে। তারপর চলে আসো যে যে ষষ্ঠ থেকে হ্যাঁ, ষষ্ঠ স্বর্গ বা ষষ্ঠ অধ্যায় থেকে নেওয়া। তারপরে সনেট। সনেট মানে হচ্ছে চতুর্দশ পদী কবিতা বলি, মানে চতুর্দশ পদ মানে কি? 14টা লাইন থাকবে, তো এটাকে আমরা সনেট বলি। আর সনেটের মধ্যে তোমার 8 এবং 6-এর একটা মানে দেখা যায়। তো প্রথম 8টাকে বলা হয় তোমার অষ্টক, পরের 6টাকে বলা হয় তোমার ষষ্ঠক। অষ্টক ষষ্ঠক মনে থাকে যেন, এখান থেকেও অ্যাডমিশন টেস্টে কোশ্চেন হয়। অ্যান্ড স্ট্যানজা কি? স্ট্যানজা হচ্ছে একটা কয়েকটা লাইন বা কয়েকটা এরকম পয়েমসের লাইনের এক একটা যে পার্ট থাকে, সেটাকে আমরা স্ট্যানজা বলি। মানে ইট ইজ এ ডিভিশন অফ 4 or more লাইন্স হ্যাভিং এ ফিক্সড লেন্থ, মিটার অর রিমিক্স স্কিম। মানে কি? আগে যখন আমরা কবিতা পড়তাম দেখবা যে 4 লাইন 4 লাইন করে এরকম পার্ট পার্ট করা থাকতো না? তোমরা কবিতা যখন পড়ছো খেয়াল করছো যে 4 লাইনের একটা হ্যাঁ, পার্ট, আবার কবিতার 4 লাইনের একটা স্তবক। পার্ট, আবার একটা পার্ট? স্তবক স্তবক এটাকেই বলা ওইটা। হয় কি? স্তবক। মানে স্ট্যানজা মানে স্তবক, রাইট? এটা 4 লাইনও হইতে পারে, 5 লাইনও হইতে পারে, 2 লাইন করেও হইতে পারে। এটা ডিপেন্ডিং অন রাইটার যে সে কিভাবে লিখছে। তো এই ছিল আর কি আমাদের শর্ট, মানে তোমার লিটারি ডিভাইস বা ফিগার অফ স্পিচের যতগুলো কন্টেন্ট আছে সবগুলাই। তোমাদের কাজ হবে প্রত্যেকটা কন্টেন্ট বোঝা এবং এই টপিকের উপরে প্রিভিয়াস ইয়ারে যত ধরনের কোশ্চেন আসে সবগুলো কোশ্চেন সলভ করা। তো সলভ করার সময় তুমি অবশ্যই প্র্যাকটিক্যালি সলভ করবা, এমন না যে মুখস্থ টাইপের সলভ, যে তুমি দেখবা যে এখানে কি ঘটতেছে সেটার উপর বেস করে তুমি ডিসিশন মেক করবা, যেখানে এইটা ঘটছে তাহলে এইটা উত্তর। তো এইভাবে করলেই তোমার প্রবলেম সলভিং অ্যাবিলিটি চলে আসবে। দেন যেভাবেই কোশ্চেন, টিচার তো অবশ্যই মানে ক্রিয়েটিভ ওয়েতে কোশ্চেন দিবে, এক একটা পয়েন্টস থেকে একটা লাইন নিয়ে বলবে যেটাতে কোনটা ব্যবহার করছে, তখন তুমি ইজিলি সলভ করতে পারবা।
এখন আসলে যে শর্ট স্টোরি এলিমেন্ট, এটা থেকে খুলনা ইউনিভার্সিটিতে কোশ্চেন হয় এই টপিকটা থেকে, বা আদার্স অনেক জায়গাতেই আসে, রাজশাহী ইউনিভার্সিটিতেও আসে। তো দেখো, শর্ট স্টোরি এলিমেন্টের মধ্যে প্রথমে হচ্ছে সেটিং। সেটিং হচ্ছে দ্য টাইম অ্যান্ড লোকেশন অর ওয়েদার অর মুড ইন হুইচ এ স্টোরি টেক্স প্লেস। মানে একটা স্টোরি যখন তোমার লিখা হয় বা সংগঠিত হয়, তখন কোন সময়ে, কোন লোকেশনে, কোন ওয়েদারে, কোন মুডে তিনি লিখছেন, ওই প্রত্যেকটা জিনিসকে কি বলা হয়? সেটিং বলা হয়। কথা বুঝছো? এন্ড ক্যারেক্টার হচ্ছে কি, যারা ওই সেন্টার পয়েন্টের যে পার্সন বা যে ব্যক্তিরা সেখানে অভিনয় করেন তাদেরকে আমরা ক্যারেক্টার বলতেছি। থিম হচ্ছে গিয়ে তোমার কন্ট্রোলিং আইডিয়া অর ইনসাইট, এটার সাথে তোমার টাইটেলটা দেওয়া হয় যে এই থিমের উপর বেস করে এই টাইটেলটা হচ্ছে নেওয়া হয়েছে এই শর্ট স্টোরির। তারপরে কনফ্লিক্ট হচ্ছে কি, প্রত্যেকটা যে তোমার এক একটা পর্ব থাকে, যেমন আমরা যদি বাংলা সিনেমা খেয়াল করি বা যে কোনো একটা মুভি খেয়াল করি, এক একটা প্লট থাকে না, যে এই প্রথমে এরকম একটা ঘটনা ঘটলো, এটার প্রেক্ষিতে এই ঘটনা ঘটছে, এটার প্রেক্ষিতে এটা ঘটছে। বা ধরো আমাদের চিরচেনা টাইপের যে একটা গল্প, যে প্রথমে তুমি ধরো একটা মেয়েকে বিয়ে করলা, তোমার মানে বাসা থেকে কেউ পছন্দ করলো না, মেয়েটা বড় ফ্যামিলির একটা মেয়ে, তাকে তুমি বিয়ে করে ফেলছো, অ্যান্ড দেন তোমার কাছে মনে হয়েছে যে তোমাকে নিজেকে উর্দি বানাইতে হবে। সো ফাইনালি তুমি ওই মেয়েটাকে নিয়ে একটা ট্যাক্সি কিনলা, ট্যাক্সি কেনার পর তুমি একটা গাড়ি কিনলা, গাড়ি কেনার পর তুমি 10টা গাড়ি কিনলা, এরপরে তুমি একটা পুরা বিশাল বড় কোম্পানি দিয়ে তুমি একটা এম্পায়ারের মালিক। এরপর সবাই তোমাকে নিয়ে প্রাউড। তো এটাও কি এক একটা দেখো পর্ব, ওর যে এই যে কনফ্লিক্ট, এগুলাই হচ্ছে তোমার এক একটা প্লটের কাজ করে আর কি। কথা বুঝছো? তারপর চলে আসো যে পয়েন্ট অফ ভিউ, যে অ্যাঙ্গেল ফ্রম হুইচ এ স্টোরি ইজ টোল্ড, মানে কোন অ্যাঙ্গেলে বলা হইতেছে, যেটার তোমার এটাতে কি তুমি বলতে পারো যে কাইন্ড অফ, এই যে আমরা বিভিন্ন ধরনের দেখি না, জেনরা দেখি না, যে এটা কোন জেনরার মুভি, এটা কি এরকম টাইপ থ্রিলার নাকি অ্যাকশন নাকি এরকম, তো ওইটাকে তুমি পয়েন্ট অফ ভিউ, এটা অ্যাঙ্গেলটা চুজ করতে পারো যে এইভাবে এটাকে বলা হয়েছে। তারপর দেখো প্লট। তো প্লট তো অলরেডি বলছে, যেটা হচ্ছে তুমি তোমার আইডিয়াকে ডেভেলপ করার জন্য যে এইভাবে গল্পটা সাজাবা, সেটার জন্য একটা পর একটা একটা পর একটা যে ইয়ে থাকে, ইভেন্ট থাকে, সেটা হচ্ছে প্লট। আচ্ছা, তারপর চলে আসো যে ডিউরেশন বা পিরিয়ড। অর্থাৎ আমরা বাংলা লিটারেচারে যেমন কয়েকটা ডিউরেশন পড়ছিলাম, ইংলিশ লিটারেচারও তাই আছে। তো এটা মূলত আমাদের নেক্সট যেটা ইংলিশ লিটারেচার ক্লাস 2 বা ইংলিশ লেকচার 2, সেটার কন্টেন্ট। বাট আমি ওইটার একটা তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য আজকে এই টপিকটা পড়াচ্ছি, মানে জাস্ট নামগুলো বলতেছি, এগুলোর উপরে তোমরা নিজেরা যাতে করে ফার্দার স্টাডি করতে পারো। তার মধ্যে দেখো, পিরিয়ড ওয়াইজ আমাদেরকে ওল্ড ইংলিশ পিরিয়ড পড়তে হবে, মিডল ইংলিশ পিরিয়ড পড়তে হবে, রেনেসান্স পিরিয়ড পড়তে হবে, নিউ ক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন অ্যান্ড পোস্ট মডার্ন। এই হচ্ছে গিয়া পুরো ডিউরেশন। এখন সবগুলা কি পড়বা অ্যাডমিশনের জন্য? ডিউরেশন গুলা মোটেও না। কোনটা কোনটা পড়বা? রেনেসান্স পিরিয়ডের এটা পড়বা, তারপরে রোমান্টিক পিরিয়ডের এটা পড়বা, তারপরে ভিক্টোরিয়ান পিরিয়ডের এটা পড়বা। আর এই রেনেসান্সের মধ্যে একটা ভাগ আছে যেটা হচ্ছে ইলিজাবেথান, সেটার ডিউরেশনটা পড়বা। ইলিজাবেথান পিরিয়ড, যেটাকে আমরা গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার বলি। তো এই হচ্ছে গিয়া তোমার টোটাল 4টা, মানে এখানে রেনেসান্সের মধ্যে রেনেসান্স নিজে একটা, আর এলিজাবেথান একটা, দুইটা, আর এখানে দুইটা, এই 4টা সাল শুধু তোমরা পড়বো, বাকিগুলো পড়ার প্রয়োজন নাই। তো এই ছিল আর কি আমাদের আজকের ক্লাস। বলো তো এই তুসেক করে এদের কথাটার মানে কি, বলতে পারবা? থ্যাংক ইউ। রাইট, এটা এটা হচ্ছে আমাদের থ্যাংক ইউ। এটা কোন দেশের ল্যাঙ্গুয়েজ বলো? হ্যাঁ, এটা হচ্ছে টার্কিশ একটা ল্যাঙ্গুয়েজ। তুসেক করে এদের মানে হচ্ছে থ্যাংক ইউ। আজকে ক্লাস এই পর্যন্তই। অ্যান্ড তোমাদের প্রবাবলি আমি পরশু ক্লাস নিতে পারবো, কালকে নিব না, কালকে আমি একটু ব্যস্ত থাকবো। পরশু ইনশাল্লাহ ডাবল ক্লাস হবে, ঠিক আছে? অ্যান্ড ভাইয়া একটা ছোট নোটটা তো পেয়ে যাবো। ইনফরমেশন দিই, সেটা হচ্ছে এই যে প্রথম 5টা লেকচার, মানে বাংলা 1, ইংলিশ 1 আজকে হলো, তারপর জিকে 1, ম্যাথ 1, IQ 1, প্রথম 5টা লেকচার আমি ইউটিউবে দিয়ে সেখানকার লিঙ্কগুলো তোমাদের গ্রুপে আপলোড করব। ওইখান থেকে তোমরা ক্লাস করতে পারবা, কারণ এই আমি যে কোনো ব্যাচেরই প্রথম 5টা লেকচার ফ্রিতে সবাইকে দিয়ে দিই ইউটিউবে। এরপরে সমস্ত ক্লাস তোমাদের জন্যই শুধু প্রাইভেটলি দেওয়া হবে, ঠিক আছে? সেইটাই। আর আমরা এইভাবে করি পুরো সিলেবাসটা। আমার যেটা প্ল্যান, যে আমি 2 or 2.5 মান্থসের মধ্যে ফুল সিলেবাস কভার করব। কারণ ইউজুয়ালি আমাদের যেটা লিড ব্যাচের কন্টেন্ট, সেটার জন্য যদি আমি আমার প্যাটার্ন অনুযায়ী, আগের প্যাটার্ন অনুযায়ী আগে, তাহলে আমার 4 মাস সময় লাগে। বাট আমি সেটাকে এখন 2.5 মাস বা 2 মাসের মধ্যে কভার করবো। সো যেভাবে ক্লাস নেওয়া লাগে সেভাবে আমরা নিব। ওকে, তো ঠিক আছে, তাহলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।